রিহানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইমাদ সরকার, সাথে তার ভাই ইফাত সরকার। পাশে একজন তাদের ফাদার বসে আছে, বয়স ৮০-র অর্ধে। আর দুইজনের ৬০-এর অর্ধে হবে। রিহান তাদের থেকে অনেক ছোট। অরণ্য চৌধুরীর সাথে তোমার কি শত্রুতা রিহান? ওর ভিডিও কেন করছো? রিহান পাথরের দৃষ্টিতে তাকায় ইমাদ সরকারের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে ঠাট্টা করে বলে ওঠে, কেমন আছেন আমার দূর সম্পর্কের চাচা শ্বশুর? প্রশ্ন আমার এটা ছিল না। তীক্ষ্ণ স্বরে কথাটা বলে ইমাদ। ফাদার বাঁকা হেসে রিহানের দিকে তাকিয়ে আছে। ভালো করে জানে রিহান এখন কি বলবে। তোর বা লের প্রশ্ন, তোর বা তারা চিহ্নের ভেতর রাখো। তোর ভাগ্য ভালো, তোর সাথে ভালোভাবে কথা বলছি। আমাকে প্রশ্ন করার সাহস কই পাস? মুহূর্তের মাঝে ইমাদের চোখ মুখ শুকিয়ে যায়। মনের কৌতূহল দূর করার জন্য প্রশ্ন করেছে, কিন্তু এই ছেলে যে সোজা কথার মানুষ না, সেটা আগে বোঝা উচিত ছিল। ফাদার সব কিছু গভীর মনোযোগ দিয়ে দেখছে। রিহানের দিকে তাকিয়ে বলে উঠে, এসব বাদ দাও রিহান। তুমি এটা বলো, মেয়ে কবে জোগাড় করবে? এখন তো বাংলাদেশ আছো, বীরের সাথে। তুমিও একটু হাত লাগাও। মেয়ের প্রয়োজন এখন অনেক বেশি। সাথে নতুন কিছু তো এখন আবিষ্কার করছো না, নতুন কিছু একটা তৈরি করো। রিহান খড়খড়ে কণ্ঠে বলে, প্রথমত আবিষ্কারের কথা যদি আসে, আমি ঠিক সময় নতুন কিছু তৈরি করব। তবে আগে আমার এমপি হওয়া প্রয়োজন। আমার সব ক্ষমতা আমেরিকায়, যেখানে সবাই আমাকে সামনে গোপনে গ্যাংস্টার হিসাবে চিনে। কিন্তু বাংলাদেশ সবাই আমার ব্যাপারে জানে না। জানলেও সেটা আড়ালে। আমার চুপ রিচা মারি করে কাজ করতে ভালো লাগে না। তাই এমপি হতে হবে, ক্ষমতা লাগবে আমার। দ্বিতীয়ত, আমাকে কেন বলছো মেয়ের কথা? যে আগে তোমাদের মেয়ে জোগাড় করে দিত, তাকে বলো। কথাটা বলেই রিহান সিঁড়ির দিকে তাকায়। বীর আসছে, পকেট একটা হাত, অন্য হাতে মোবাইল টাইপিং করছে। আস্তে আস্তে বলে ওঠে, আমি আর পারবো না। মেয়ে জোগাড় করি আমি, আর টাকার ভাগ বেশি পায় রিহান। এটা কেমন বিচার? রিহান কিছু বলার আগে ফাদার বলে ওঠে, বি ভুলে যেও না, বাহিরের দেশ থেকে ডিলারগুলো আসে রিহানের কথায়। এমনিতে তুমি আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময়ে করতে পারোনি। প্রতিবার 10 বিভাজন 20টা মেয়ে কম থাকে, যা রিহান পূর্ণ করে। তাই ওর ধারে কাছে যাওয়ার চেষ্টা করো না। যদি রিহান শেষ সময় মেয়েগুলো জোগাড় করে না দেয়, তবে এতদিনে আমাদের রাস্তায় থালা নিয়ে দাঁড়াতে হতো। চোখ মুখ কুচকে বীর কথাগুলো সহ্য করে মোবাইল পকেট ঢুকিয়ে আস্তে করে রিহানের পাশে বসে হিচ হ্রস্ব উকার বলতে ইচ্ছা করে না, এসেছে একটা কাজে, সেটা শেষ। রিহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ভ্রু কুচকে তাকায় রিহান। ফাদারের তার সাথে কি কথা থাকবে? কি কথা? তেমন কিছু না, জাস্ট এটাই বলবো, কাজে মন দাও। আজকাল অন্যমনস্ক লাগে তোমাকে। ভুলে যেও না, তোমাকে গড়ে তোলার কারিগরকে। সে কিন্তু নিজের স্বার্থে আঘাত আসলে কাউকে ছাড় দেয় না। রিহান কিছু না বলে মিনি টেবিল থেকে তরল গ্লাসে করে পানি নিয়ে তার মাঝে একটা ছোট বরফ কুচি দিয়ে আরাম করে খায়। বীর বিরক্ত চোখে তাকিয়ে আছে। জবাব দিচ্ছ না কেন? আশা করি তুমি আমার কথাটা বুঝেছ। কেন আমার মটকা গরম করছেন ফাদার? ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দেন। আপনি তো ভালো করে জানেন, কেউ আদেশ দিয়ে কথা বললে আমার ভালো লাগে না। তাও বারবার সে ভুল কেন করেন? এমনিতে আমি অন্যমনস্ক নেই, এমপি হওয়ার চেষ্টায় একটু বিজি। কথাগুলো বলে রিহান থপ করে উঠে যায়। চোখলা লহয়া চেয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটলেও আবার পিছন ফিরে সতর্কবার্তা দেয়। আমার দূর সম্পর্কের রিলেটিভ ইমাদ সরকার অ্যান্ড ইফাত সরকার, সাবধানে থাকবেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সময় ঘনিয়ে আসছে। জাস্ট বলে রাখলাম, আগে থেকে সতর্ক হয়ে যান। কথাগুলো বলে রিহান স্বরের মতো বেরিয়ে যায়। বীর কপাল গুটিয়ে তাকিয়ে আছে। একবার পাশে বসা ইফাত আর ইমাদের দিকে তাকায়। রিহান সতর্ক দিয়েছে মানে এদের সাথে নিশ্চিত কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু কি? কেন যেন মনে হয় রিহান অনেক কিছু জানে, যা সে জানে না। বীর, তেজু কেমন আছে? চমকে উঠে বীর। ফাদার হঠাৎ তেজুর কথা বলছে কেন? এমনিতে ভয়ে ভয়ে থাকে যদি কখনো তেজুরানী তার এই পেশা সম্পর্কে জানে, তখন কি তাকে এত সম্মান করবে যা এখন করে? নিশ্চয়ই ফ্রি না করবে। কিন্তু সে কি করবে? না চাইলেও জড়িয়ে গেছে, চাইলেও ছাড়তে পারবে না। এটা যে তার রক্তে আছে। ছোট করে জবাব দেয়, ভালো আছে। কথাটা বলতে বীরের ঠোঁট কাঁপে। তার কাছে এত নিষ্পাপ সেজে যাচ্ছ। যদি কখনো তোমার এই পেশা সম্পর্কে জানে কি করবে? এমনিতে সে কখনো তোমার হবে না। আমরা কখনো সেটা হতে দিব না। মনে প্রাণে ভালোবাসতে পারো, কিন্তু কখনো পাবে না। তার জন্য এই ভালোবাসা যেও বিষাক্ত স্বরূপ। বুক কাঁপে বীরের। ইচ্ছে করে মানুষটার বুকে বুক
লি চালিয়ে যা জড়া করে দিতে। কিন্তু এই একটা মানুষকে তো শেষ করলে হবে না, এর পিছনে যে আরো অনেক মানুষ আছে। নুক্তা দীর্ঘইকার বুঝতে পারে না তাদের সাথে তেজরানির কিসের এত শত্রু। শুধু কি রিহানের স্ত্রী বলে, নাকি অন্য কোনো রহস্য? বীর আর কিছু ভাবতে চায় না, ভেবে নেয় সত্য একদিন নিজেই তার সামনে আসবে। বসা থেকে উঠতে উঠতে বলে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। কখন কার ভাগ্যের পরিবর্তন হয়ে যায় কেউ জানে না। বলেই বীর সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন বাসায় যেতে হবে। মোবাইলে দেখেছে মুহিত খুব হয়েছে, সাথে একটু আগে নিজ চোখ সেও দেখল। এটাও জানে তার এই অবস্থা করেছে রিহান। মনে মনে খুশি হয়, রিহানকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে। এখন তার তেজরানি বাড়িতে নির্ভয় থাকবে। এর আগে সে নিজেও ইচ্ছাকৃতভাবে একদিন মুহিদের অ্যাক্সিডেন্ট করিয়েছে, কিন্তু তারা চিহ্নলার ভাগ্য ভালো বেঁচে গিয়েছে। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, রিহান কি সত্যি ভালোবাসে? যদি ভেসেও থাকে তাহলে এত খারাপ আচরণের মানে কি? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রিহান হেঁটে যাচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে। তার মাঝে কোনো রকম ভয় নেই, যেন এই পথ তার অনেক আগে থেকে চেনা। খুব সতর্কতার সাথে হাঁটছে। হাতে থাকা রিমোটের লাল বাটন প্রেস করতে একটা শব্দ হয়। চারিদিকে কিছু লাল বাতি জ্বলে ওঠে। তার মাঝে সেয়ন ঢোকার জঙ্গলের মাঝেই দেখা যায় লাল টুকটুকে একটা বাড়ি। এতক্ষণ অন্ধকার থাকলেও এখন পুরো দিনের আলোর মতো আলোকিত। দূর থেকে বাড়িটাতে দেখা যাচ্ছে কত শত গার্ড, যাদের সবার কাছে গান। তার দিকে একবার তাকিয়ে সবাই মাথা নিচু করে নেয়। রিহান দেখে হেসে আশেপাশে তাকায়। 30 ফিট উঁচু করে দেওয়াল বন্দোবস্ত করা। এর একটা কারণ, সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ির ভিতর তার সবচেয়ে বড় হাতিয়ারগুলো আছে, যাদের ছাড়া এ কারোয়া মানেই তার ধ্বংস অনিবার্য। এই বাড়ির কথা সে বাদে একটা কাকপক্ষীও জানে না। প্রত্যেক গার্ড আমেরিকার, এতটাই সতর্ক যে সে একটা বাংলাদেশি গার্ড দেয় না। এই দেশের মানুষের রক্তে মিশেছে বেইমানি। ফাদারের আকার থেকে সোজা এখানে এসেছে। অনেক বছর এই বাড়ি মোবাইলে দেখেছে, এবার সে তাদের সামনে দেখবে। এর আগে 2বার আসলেও তাদের সাথে দেখা করেনি, এমনি নিজের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। রিহান নিঃশব্দে হেসে রির ভিতর ঢোকে। শুরুতে একটা রুমের সামনে যায়। ভিতরে ঢুকতে ফিঙ্গারপ্রিন্ট আই স্ক্যান ভয়েস দেয়। সাথে সাথে দরজা খুলে যায়। যেখানে থাকে হাজারো বই, যেগুলো তার প্রাণ, তার টাকার খনি। পাশে একটা তার মূল ল্যাবরেটরি রুম, কাচের দেয়াল ঘেরা, ভেতরে সাদা ফ্লুরোসেন্ট আলো, সারি সারি টেস্ট টিউব, কাচের শিশি, কেমিক্যাল ভর্তি বোতল, আধুনিক কম্পিউটার, সার্ভার, মনিটর যেখানে ডেটা চলছে। ল্যাবের ভেতরে ঠান্ডা ধাতব বন্ধ মেশিনে রঘর আওয়াজ, মনিটরে লাল আলো ঝলমল করে। কিছু মেশিন থেকে বাষ্প বের হয়, মাঝে মাঝে টিকটিক শব্দ। সবকিছু পর্যবেক্ষণ করে আরেকটা রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটে। এসে দরজা খুলতেই দেখতে পায় তার এই বাড়ির সবচ একার বড় রুম, যেটা একদম যে লের মতো। এই এক রুমকে 3 ভাবে ভাগ করা হয়েছে। সামনে দাঁড়িয়ে দেখে এক পাশে শিকলের ভিতর 3জন ছেলে বন্দী। একজন তার সমবয়সী আর 2জন তার থেকে ছোট। তাকে দেখতেই তারাকে দিয়ে ওঠে। কান্নার শব্দে রিহান বিরক্ত হয়। চোখ রাগিয়ে তাকাতেই তারা চুপ করে যায়। রিহান চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকায়। ছোট ছোট বাচ্চা, এই দোষ বিভাজন 12 বছরের, সবাই ঘুমিয়ে আছে। অন্য পাশে প্রায় 30 জন মতো মেয়ে 5 বিভাজন 6 জেগে আছে। তাদের অসহায় দৃষ্টি দেব দেব করে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান আগে থেকেই মেয়ে জোগাড় করে। ডিলারদের মেয়ে দেওয়ার আগে সেখানে থেকে যেগুলো সুন্দর, ভালো দেখতে তাদের রেখে দিয়েছে। তাদের পরিবর্তেও মেয়ে দিয়ে দেয়, যা সে ছাড়া কেউ জানে না। প্রয়োজন অনুযায়ী সে নিজের মতো বিক্রি করবে। এখানে থাকা মেয়েগুলোর অনেক ডিমান্ড। এখানে হাজারো বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রাখা হয়েছে, যা দেখলে ডিলারদের চোখ লসে যাবে। রিহান গিয়ে সেই 4জন ছেলের সামনে দাঁড়ায়। ওকে দেখতেই তার সমবয়সী ছেলেটা বিনতি করে বলে ওঠে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, আমাদের আর কত বছর এখানে বন্দি করে রাখবেন? আমরা অনেক বছর বাহিরের আলো বাতাস শরীরে মাখিনি। আমাদের পরিবারের কাছে কখন যাব? প্লিজ আমাদের ছেড়ে দেন। হাত জোর করে বলে উঠে ছেলেটা। এত বড় ছেলে কান্না করছে দেখতে বেমানান লাগে, কিন্তু তারা জানে তাদের কত কষ্ট। 10 বছর ধরে তারা বাহিরের আলো বাতাস চোখে দেখেনি। সেই যে 10 বছর আগে তুলে নিয়ে এসেছে, এখনো তাদের পরিবারের সাথে যোগাযোগ নেই। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, যেই দিন তারা সেই দিন ছাড়া পাবি। তাই নিজেদের ছাড়া পেতে ইচ্ছা করলে তাদের মৃত্যু কামনা কর। এতক্ষণ বিনা শব্দে চোখ দিয়ে পানি পড়লেও এবার ছেলেগুলোর শব্দ করে কেঁদে ওঠে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, হুসকানে লাগছে। ভালো করে জানিস শব্দ আমার পছন্দ না। আর একটা শব্দ হলে 2 দিনের জন্য খাবার বন্ধ। এইসব নাটক আমার সাথে চলবে না। কালকে আবার আসবো। এখানে কাজ আছে, আজকে জাস্ট দেখতে আসলাম। শান্ত বাচ্চা হয়ে থাকবি। এইদিক ওইদিক হলে একদম উপরের টিকেটকে দিব বিনা পয়সায়। কথাগুলো বলে রিহান সেখানে থেকে বেরিয়ে আসে।
শান্তির একটা নিঃশ্বাস নেয়। সব হ্রস্বই কার কটাক আছে এখানে। এখন বাড়ি যেতে হবে। অলরেডি 2টা বাজে, হয়তো সেখানে এতক্ষণের ননার সিন শুরু হয়েছে। ভাবতেই মুখতে তে ওঠে রিহানের। গিয়ে এসব বন্ধ করতে হবে। অনেকদিন শান্তির ঘুম দেয়নি, আজকে তার তেজকে নিয়ে শান্তির ঘুম দেবে। কথাটা ভেবে নিজের সেই প্রথম রুমে ঢুকে একটা ছোট শিশি থেকে কিছু সাদা পদার্থ নিয়ে কাগজে ভরে খুব যত্ন করে পকেট ঢুকিয়ে ভাবে তেজকে এগুলো কিভাবে খাওয়াবে। তেজু ড্রয়িং রুমে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। কান্নার রোল পড়েছে। রুহি তালুকদার, বীরের মা মিষ্টি তালুকদার, দাদু সবাই গলা ফাটিয়ে কান্না করছে মুহিদের জন্য। পাশে বাবা চাচাও আছে, তাদেরও মন খারাপ। রিহান ভাইও, নুক্তা কার মামা মামি এসেছে, সাথে তাদের ছেলে মেয়ে, পুরো পরিবার। তারাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একমাত্র তেজু ছাড়া কিছুক্ষণ দাঁড়িয়ে উপরের ছাদের উদ্দেশ্যে চলে যায়। তার এসব বিরক্ত লাগছে। এই মুহিদের মৃত্যু তে ভীষণ খুশি সে। কেন যেন আজ তার ফুলবানুকে মনে পড়ছে। আজও ভুলতে পারেনি তেজু হানি ডাকটা। মনে পড়লে তারা চিহ্ন চোখ দিয়ে জল আসে। একমাত্র এই মানুষটার জন্য তার নিষ্পাপ ফুলটা অকালে ঝরে পড়েছিল। বীর তীক্ষ্ণ দৃষ্টিতে তেজুর দিকে তাকিয়েছিল। তার মাঝে কোনো খারাপ লাগা নেই। তেজুর খুশিতে সেও খুশি। জুতার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে রিহান আসছে। লাতারা চিহ্ন লটুকটুকে চোখ, রাতের সেজো কাপড় এখনো শরীরে। বীর বুঝতে পারে না এত রাতে কোথা থেকে আসছে। শেহজাদ বুকে হাত গুজে দাঁড়িয়ে চারিদিকে পর্যবেক্ষণ করছে। রিহানকে চিনিস, সে বলা যায় তার প্রতিপক্ষ। আন্ডারস্কোর রিহান, তুই এসেছিস। দেখো না আমার ছেলেটাকে কেউ কিভাবে যতারা চিহ্নক্ষুণ্ণ ভাবে তারা চিহ্ন রেছে। তুই তাদ একার খুঁজে বের কর। পুলিশগুলো কিছু করতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সেই কথা বলে মিষ্টি চৌধুরী আবারও বসে পড়ে ফ্লোরে। মায়ের কথায় বীরের হাসি পায়। যে করেছে তাকে বলছে তারা চিহ্ন নিকে খুঁজে দিতে কি আজব। হ্রস্বই কারহান বিরক্ত হয়। আশেপাশে ভালো করে দেখে তেজ নেই। ভেবে ন্যায় হয়তো শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু এদের জন্য তো তাও পারবে না। দাঁত কিরমির করে চিৎকার দিয়ে বলে, আন্ডারস্কোর তো কি হয়েছে? তারা চিহ্ন রেছে, তারা চিহ্ন রেছে। কান্না করলে তো ফিরে আসবে না। সেও তো কত মেয়ের জীবন তারা চিহ্নস্ত্র করেছে, তখন খারাপ লাগেনি। লাস্টবারের মতো বলে দিচ্ছি, এই তারা চিহ্ন কিং কান্নাকা টির একটা শব্দ যেন আমার রুমে না পৌঁছায়। ঘুমাবো আমি। কথাগুলো বলে রিহান শেহজাদের দিকে তাকিয়ে উপরে উঠে যায়। ভালো মুডটা খারাপ হয়ে গেছে এই বাতারা চিহ্ন লটাকে দেখে। রিহানের কথায় ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নিরাশ হয় তারা। একটু আগে বীরকে বললেও সেও এরকম বলেছে। এই বাড়ির ছেলেগুলো এমন কেন? ভাইয়ের প্রতি ভাইয়ের একটু টান নেই। অরণ্য তালুকদার মাথায় হাত দিয়ে বসে আছে। কে করছে এসব বুঝতে পারে না, কাউকে সন্দেহও করতে পারে না। কারণ তার ছেলে কম মেয়েকে তো তারা চিহ্ন অর্জন করেনি। তাদের মাঝ একার অনেকে প্রভাবশালী ব্যক্তি যে কেউ মেয়ের তারা চিহ্ন তিশত নিতে পারে। রিহান উপরে উঠে তেজুর রুমের দরজা আস্তে করে ধাক্কা দেয়। চোখ বুলিয়ে দেখে বেড খালি। ওয়াশরুমের দরজা বাইরে থেকে বাঁধা। তাহলে কোথায় গেল বউ? একার ডসাইড টেবিল থেকে পানির ফিল্টারটা নিয়ে পকেট থেকে সাদা পাউডারটা পানিতে মিশিয়ে দেয়। অন্য পকেট থেকে একটা নুপুর বের করে ড্রেসিং টেবিলের উপর সেটা রাখে। কাজ শেষ করে দরজা আবার বন্ধ করে ঠোঁট চেপে কিছু একটা ভেবে ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয়। আন্ডারস্কোর তুমি চিরদিন ভীষণ কঠিন। তোমার ঘর ভেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না। ওরা এমন কেন বুঝি না। ওরা আসল কারণ খুঁজে না। নিঃশব্দে বাগানের দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করছে তেজু। তার কণ্ঠে দুঃখের হাকার মিশে আছে। বাতাসে চাপা গুমট ভাব জমে আছে। চারপাশে যেন অস্বস্তির এক নীরবতা। পিছন থেকে কারো অস্তিত্বের আভাস পেয়ে পিছন ফিরে দেখে রিহান ভাই। প্রথম দেখে একটু অবাক হয়। চুল আগের মতো নেই। ঝাঁকড়া চুলগুলো এখন একদম সিল্কি, মাঝে মাঝে কপালে পড়ছে। চোখগুলো অসম্ভব লাল, শার্ট কুচকে গেছে। কেন যেন আজ তেজুর ভয় লাগে না। আন্ডারস্কোর কাকে করে আসলেন? নাকি মেয়ের প্রাচার করে আসলেন? জো আকাশের দিকে নির্বাক চেয়ে রিহানের উদ্দেশ্যে প্রশ্নটা করে বসল। আকাশে মেঘ জমে আছে, বাতাসে অদ্ভুত এক চাপা গুমট ভাব। নিচ থেকে এখন আর কান্নার শব্দ আসছে না। আন্ডারস্কোর কে বলেছে এইসব? বীর। আন্ডারস্কোর যেই বলে থাকুক সত্যি তো। আন্ডারস্কোর যে বলেছে সে বুঝি খুব ভালো মানুষ। তেজুর চোখে মুখে তীব্রতা জমে ওঠে। ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলে, আন্ডারস্কোর কি বলতে চেয়েছেন? আপনার থেকে 1000 গুণ ভালো। অন্তত মেয়ে নিয়ে ব্যবসা করে না। রিহানের রাগ একার দাঁত কিরমির করে ওঠে। ভিতরে ভিতরে তারা চিহ্ন গুণ চলে ওঠে, কিন্তু রাগ সে কন্ট্রোল করে রাখে। ইচ্ছা করছে বীরকে জিতারা চিহ্ন এন্দা পুঁতে ফেলতে। শালা নিজের ব্যাপারে কিছু না বলে তেজুর সামনে তাকে খারাপ বানিয়ে দিল। হ্রস্ব উকার তারা চিহ্ন কাতারা চিহ্ন মরালে কুতারা চিহ্ন রকে কাতারা চিহ্ন মরাতে হবে এমন নিয়ম নেই। তেজু একদিন নিশ্চয়ই নিজেই জানবে বীরের ব্যাপারে। আর সেই দিনটা হয়তো আর দূরে নয়। আন্ডারস্কোর ডিভোর্স কখন দিবেন?
সেদিন তো আসার সময় নাকি বলছিলেন ডিভোর্স দিবেন, তো কখন দিবেন? তেজুর গলা কেঁপে ওঠে। এই কথা সে সেদিন দাদুকে বীর ভাইয়ের মুখে বলতে শুনেছে। তাকে ডিভোর্স দিবে, সেটা আসার পথেই নাকি বলেছে। তেজুরও কোনো বাধা নেই, বরং সেও চায় এই সম্পর্ক থেকে মুক্তি পেতে। এমন মানুষের সঙ্গে সংসার হয় না। রিহানের বুক হঠাৎ কেঁপে ওঠে, ভেতরে অজানা ভয়ে জেকে ধরে। সে জানে গাড়িতে কথাটা বলার অনেক কারণ ছিল, কিন্তু সেই সব কারণ তো তেজুকে বলা যাবে না। কথাটা ঘুরিয়ে নিয়ে নিজেই জিজ্ঞেস করে বসে, আন্ডারস্কোর ঘৃণা হয় না আমার প্রতি? আন্ডারস্কোর যাকে শুরু থেকে ঘৃণা করি, তাকে নতুন করে কি ঘৃণা করব? তেজু আকাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ক্লান্তি আর ঘৃণা দুটোই মিশে আছে। ছোটবেলা থেকেই সে জানত রিহান ভাই গ্যাংস্টার। মেয়ে পাচার করে, তার অনেক অবৈধ ব্যবসা আছে। নিজের চোখেই দেখেছে, কানে শুনেছে। ছোট থাকার কারণে তখন কিছু বুঝেনি, কিন্তু যত বড় হয়েছে ততই সব স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে তার প্রতি ঘৃণার পরিমাণও বেড়েছে। রিহান ভাই যা করার করুক, তেজুর মাথা ব্যথা নেই। সত্য কখনো লুকিয়ে থাকে না। হয়তো তাদেরও শেষ আছে, আজ না হলে কাল হবে। তার এইসব দিকে ভেবে মন দেওয়া যাবে না। নিজের লক্ষ্য কাল পৌঁছাতেই হবে, অন্যদিকে মন দিলে চলবে না। যে যা ইচ্ছা করুক, আন্ডারস্কোর ডিভোর্স দিলে খুশি তুই? এত ঘৃ না করিস। ফিক করে হেসে দেয় তেজু। এই মানুষটাকে ঘৃ নার কারণ বললে তো শেষ হবে না। আন্ডারস্কোর হুমামন মানুষের সাথে সংসার হয় না। আর আপনাকে ঘৃ না করার অনেক কারণ আছে। ছোট থেকে একটুও শান্তি দেননি আমাকে। একটা সুর সাথেও মানুষের চাইতে ভালো ব্যবহার করে। মনে পড়ে 11 বছর আগের কথা, দরজা বন্ধ করে তারা চিহ্ন এন্টের বেল্ট দিয়ে মেরেছিলেন। মনে পড়ে সেই 10 বছর আগের কথা। এই আতারা চিহ্নমূলটা দরজার মাঝে চেপে ধরেছিলেন। ওই দিন গো রং কফি আমার হাতে বুকে ছুঁড়ে মেরেছিলেন। আরও কত আছে বলে শেষ করা যাবে না। কি তারা চিহ্ন শান পুরুষ আপনি, আমার কান্না আপনার মন একটুও গলাতে পারল না। অবশ্য পাষাণ তো হবেই গ্যাংস্টার মানুষ। আপনাদের তো হৃদয় নেই। পৃথিবীর সব খারাপ কাজ আপনার দ্বারা সম্ভব। তাই আপনাকে ঘৃ না করার নির্দিষ্ট কারণ খুঁজতে হয় না। কথাগুলো বলতে তেজুর চোখ ও কার্খ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিহান চুপ করে সব শুনলেও চোখের পানি দেখে রাগ কন্ট্রোল করতে পারে না। আন্ডারস্কোর থা ওপর খেয়ে তেজু এবার পিয়ে কেঁদে ওঠে শব্দ করে। এতক্ষণ ভালো ছিল, আবার তারা চিহ্ন পোপর মাতারা চিহ্ন রল। এই লোকটা কি চায় সে বুঝে না। রিহান চোখরা নিয়ে তাকিয়ে আছে। এই মেয়ে তার এত কষ্ট বোঝে না। চারিদিক ভালো করে তাকিয়ে তেজুর গা লচে ধরে। আন্ডারস্কোর কথা কি ভালোভাবে বলা যায় না? এত পানি কেন চোখে? হ্যাঁ চিৎকাদুনি হলে জীবন চলে না। যত কাঁদবি তত কাঁদাবে। রিডিকিউলাস যত সব। কথাটা বলে রিহান চলে যায়। বিরক্ত লাগছে, ইচ্ছা করছে এই মেয়েকে ওপরে মুখের নকশা পাল্টে দিতে। নিচে এসে নিজের রুমে না গিয়ে আবার তেজুর রুমে যায়। পানির ফিল্টারটা দেখে ব্যালকনিতে চলে যায় তেজুরা রালে। অন্যদিকে তেজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কথায় কথায় অভ্যাস হয়ে গেছে সবার। অবশ্য এদের মতো ঘন্য মানুষ থেকে এর বেশি হ্রস্বই কারছু আশা করা যায় না। নিজেও চলে আসে নিচে নিজের রুমে। দরজা খুলে তেজু ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। টাওয়াল দিয়ে মুখ মুছতে গিয়ে টেবিলের উপর নুপুর দেখে। তাড়াতাড়ি সেট আকার হাতে নেয়। নিজের অন্য পায়ের নুপুরের সাথে মিলিয়ে দেখে হুবহু একই। এটা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল। এখন কোথা থেকে আসলো বুঝতে পারে না। নুপুরটা আবার আগের মতো পায়ে পড়ে নেয়। গলাটা কেমন শুকনো শুকনো আকার গে বেডসাইড টেবিল থেকে পানির ফিল্টার নিয়ে তৃষ্ণার্তের মতো এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। পানি খেয়ে ফিল্টারটা টেবিলে রাখতে গেলে মাথা চক্কর দিয়ে উঠে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারে না। ঝাপসা লাগে। আকার চন্দ্রবিন্দুরিয়ে থাকা দায় হয়ে যায়। চোখ এমনি বন্ধ হয়ে আসছে। হাতরে বেডে এসে উল্টোপাল্টা ভাবে শুয়ে পড়ে। তেজুকে শুয়ে পড়তে দেখে রিহান হেসে চুলে হাত বুলাতে চলে আসে। আগে হাত বুলাতে ভালো লাগতো, কারণ চুলছাকড়া হওয়ার কারণে হাতা টকে যেত। কিন্তু তার তারা চিহ্ন বউয়ের সিল্কি চুল পছন্দ, যার কারণে নিজের পছন্দ বাদ দিয়ে চুলগুলো সোজা করেছে। এখন হাত বুলালে চুলে হাত আটকায় না, তাও খুশি। কারণ সে দেখেছে ছাদে যাওয়ার সাথে সাথে তেজুর দৃষ্টি তার চুলে পড়েছিল। ভাবতে রুমে এসে পানির ফিল্টারটা হাতে নেয়। আন্ডারস্কোর তুই সীমা 1 মিনিটের ভিতর কেমন ঘুম পাড়িয়ে দিলি। কথাগুলো বলে বেকুনিতে গিয়ে ফিল্টারের পানি ফেলে দেয়। সেটা ভালো করে ধুয়ে আবার ঠিক জায়গায় রেখে দেয়। এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তেজুর দিকে। একদম ছোট বাচ্চাদের মতো এলোমেলো শুয়ে পড়েছে। নিজে গিয়ে ঠিক করে দেয়। তেজুর খবর নেই, মরার মতো ঘুমাচ্ছে। রিহান পায়ের কাছে গিয়ে নুপুর পরা পায়ে শব্দ করে চুপ মুখ দেয়। নুপুর কোথায় ফেলে এসেছে নিজেই জানে না। পরে বুঝতে পারলে নিজেই ননা করত। কারণ সে জানে এটা মেজো আব্বু দিয়েছিল ভেজে 6 বছরের বার্থডেতে। কিন্তু পা ছোট হওয়ায় দিতে পারেনি। যখন হয়েছে তখন দিয়ে গেছে।
আজ পর্যন্ত এই মেয়ে পা থেকে খুলেনি। রিহান উঠে ভালো করে জানালার পর্দা লাগিয়ে দেয়, দরজা বন্ধ করে ড্রিম লাইট জ্বালি। অয়েস সুন্দর করে তেজুর পাশে শুয়ে পড়ে। কেমন শান্তি শান্তি লাগছে। কত বছর পর এমন শান্তি পাচ্ছে সে জানে না। এটা তার অনেক বেশি প্রয়োজন ছিল। তেজুর একটা হাত নিজের গলার উপর দেয়, পা একটা কোমরের উপর তুলে। গলা এও মুখ বুজে চোখ বন্ধ করে। এই মেয়ে নেশা করে ঘুমিয়ে আছে, আর এখন তাকে নেশা ধরিয়ে দিয়ে চোখ খুলতে দিচ্ছে না। সকাল 5টা, রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেজু ঘুমাচ্ছে, সারা রাত্রি কেউ একজনকে জড়িয়ে ঘুমিয়েছে, তার কোনো হুঁশ নেই। রিহানের বুক কে একদম কবুতরের ছাপ নার মতো লুকিয়ে আছে। রাতে সে পা তুলে দিয়েছিল, কিন্তু এখন এই মেয়ে নিজের 2 পা তার উপর তুলে দিয়ে বুক কে মুখ বুজে ঘুমাচ্ছে। রিহান খড়ির হ্রস্বই কারকে তাকিয়ে আস্তে করে উঠে যায়। তেজ ঘুম থেকে উঠে তাকে দেখলে অহংকারী হয়ে যাবে। সময় হোক, সে নিজেই প্রকাশ করবে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়, ভালো করে নিজের দিকে তাকায়। কেন যেন নিজেকে অচেনা লাগে। চুল কপালে এসে পড়ছে, পরনে কালকের প্যান্ট শার্ট। আয়নায় তাকিয়ে নিজের চোখে শান্তি টের পায়। তেজুর পাশে আবার এসে একবার ভালো করে দেখে। সামনের চুলগুলো কানের পাশে গুজে দেয়। মুখটা তেলতেলে হয়ে আছে, কিন্তু রিহানের চোখে তা খুবই ভালো লাগে। গায়ের উপর ঝুঁকে কপালে এক চুমু দেয়। নিঃশব্দে বেরিয়ে নিজের রুমে এসে দাঁড়ায়। নিজের খালি বিছানাটার দিকে তাকিয়ে উদ্ভূত মনে প্রশ্ন জাগে, এই রুমে কি কখনো তেজ আসবে, কখনো ঘুমাবে? দীর্ঘশ্বাস ফেলে, তেজ না চাইলেও একদিন আসতে হবে। সে নিয়ে আসবেই, শুধু সময়ের অপেক্ষা। সকাল 6টা, তেজু পিটোপিট করে চোখ খুলে। জানালা বন্ধ, পর্দা টানা দেখে ভ্রুকুঁচকে যায়। সে তো জানালা বন্ধ করেনি, ভাবে হয়তো ভুলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে তাড়াতাড়ি উঠে। মাথাটা কেমন ভারী ভারী লাগে। কালো রাতের কথা ভাবতেই সব ঝাপসা মনে হয়। মনে পড়ে সে পানি খেয়েছিল, তারপর কি হয়েছে কিছুই মনে পড়ে না। বেডসাইড টেবিল থেকে ফিল্টারটা নিয়ে দেখে খালি। চুল আলগোছে বেঁধে আয়নায় নিজেকে দেখে নিচে নেমে আসে। নিচে আসতেই দেখে রাতের মতোই অবস্থা। একমাত্র সেই মনে হওয়ায় ঘুমিয়েছিল। ঘরে অনেক আত্মীয় স্বজন, সবাই চাপা গলায় কথা বলছে। দাপন করা হবে দুপুরে, কারণ তাদের ছোট বোন রুল তালুকদার এখনো আসেনি। সকালের ফ্লাইটে আসছে। তেজুর বয়সী এই মেয়েটা জন্মের পর থেকেই মেয়েটায় নানুর বাড়িতে থাক। কোনো এক কারণে জন্মের 2 মাস পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ 17 বছর পর সে দেশে আসবে নিজের ভাইয়ের মৃত্যুর কারণে। সিঁড়িতে তেজুকে দেখে রুগীরে যায়। তেজু নামতেই দৌড়ে এগিয়ে এসে ঘরভর্তি মানুষদের সামনে চুলের মুঠি টেনে ধরে। আন্ডারস্কোর খুব শান্তিতে ঘুমিয়েছিস তাই না? এই বাড়ির একটা ছেলে মারা গেছে, তোর মধ্যে তার কোনো ছাপ নেই। খুশি মনে সারা রাত ঘুমিয়েছিস, এত ডাকলাম শুনিসনি। হেরে লজ্জা লাগেনি তোর একটা মৃতদেহ পাশে রেখে ঘুমাতে? তেজু কান্নামাখা চোখে ড্রয়িং রুমে তাকায়। সবাই তাকিয়ে আছে, লজ্জায় যেন মুকড়ে যেতে ইচ্ছা করে। এত মানুষদের সামনে চুল টেনে ধরেছে। সোফায় বসেছিল বীর, রাগে ফেটে পড়ে। নারী প্রত্যেকবার বাড়িতে সে না থাকলে তেজুর বাপ হয় হাত তুলে। আজ নিজের চোখে দেখল। গম্ভীর ভঙ্গিতে উঠে এসে বড় মার হাত থেকে তেজুর চুল ছাড়িয়ে নেয়। তেজুকে নিজের বাহুতে আগলে নিয়ে কঠিন গলায় বলে, আন্ডারস্কোর বড় মা, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আর কখনো যেন তেজুর শরীরে হাত তুলতে না দেখি। প্রতিবার আমার অবর্তমানে ওর শরীরে হাত তুলো, কিছু বলি না বলে। এই না যে আমার চোখের সামনে হলেও আমি কিছু বলবো না। আজ পর্যন্ত কোনো ভালো খবর তো কখনো ভাগ করে নাওনি তেজুরানির সাথে, তাহলে খারাপ খবর কেন ভাগ করে নিতে হবে ওর থেকে? বীর চিৎকার করতেই রুহি কটমট চোখে মিষ্টির দিকে তাকায়। ধমে যায় না, তবে একটু ভয় পায়। কারণ সে জানে বীর তো ঝুঁকি নিয়ে অতি ওভার পজিটিভ। সেই কারণে ওর সামনে কখনো হাত তোলে না। পরে শুনলেও মিষ্টি কসম দেয়, যার কারণে বীর চুপ থেকেছে। আজ বলেই গিয়েছিল বীর আছে। মনে মনে ভাবে এত ওভার পজিটিভ কেন? শুধু কি বোন বলে নাকি অন্য কিছু? দুইজনের দিকে একবার তাকিয়ে তেজুকে কঠিন স্বরে বলে, আন্ডারস্কোর কিচেনে গিয়ে সবার জন্য কিছু কর। অনেক অতিথি এসেছে, তাদের হালকা পাতলা কিছু দিতে হবে। তেজু কিছু না বলে মাথা দুলিয়ে কিচেনে চলে যায়। পিছন বীর। আন্ডারস্কোর ভাইয়া, আপনি আসলেন কেন? কিছু লাগবে আপনি যান, আমি দিচ্ছি। ছোট মা দেখলে বকবে। তেজু ভয়ে ভয়ে বলে, গলার দ্বিধা আর লজ্জা মেশানো। বীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেজুর চোখ মুখ ফুলে আছে। রাত করে ঘুমানোর ফলে এমন হয়েছে সে জানে, তবু মনে হয় খুব শান্তিতে ঘুমিয়েছে তার তেজুরানি। বীর হালকা হেসে উত্তর দেয়, আন্ডারস্কোর আমার কিছু লাগবে না। তোকে হেল্প করি, এমনিতেই বড় মা মাঝে মাঝে হেল্প করে, আজ না হয় আমি করি। তেজু চমকে তাকায়, ছটফুট চারপাশ দেখে নেয় কেউ খেয়াল করছে কিনা। গলা নামিয়ে ফিসফিস করে বলে, আন্ডারস্কোর ভাইয়া আমি পারবো, আমার অভ্যাস আছে। আপনি যান প্লিজ। বীর নাচর বান্দা, যাবেই না। তার একটাই কারণ, এই ফুলে থাকা চোখ মুখটাকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। চোখের ভর সামলাতে পারছে না। আন্ডারস্কোর নম্বর ওয়ার্ড তেজুরানি, কি করবি আমাকে বল, আমি হেল্প করছি।
তেজু দীর্ঘশ্বাস ফেলে বুঝে যায় এ মানুষটাকে বোঝানো বৃথা। আন্ডারস্কোর এমনি চা আর নুডলস করব। বলি তেজু ফ্রিজ থেকে ডিম, কাঁচামরিচ ইত্যাদি বের করে কাটার জন্য রাখে। কাঁচা মরিচ হাতে নিয়ে কাটতে থাকে। বীর কি করবে বুঝতে না পেরে একটা পাতিল নিয়ে পানি তোলে চায়ের জন্য। আন্ডারস্কোর তেজুরানি হয়েছে কিনা দেখত। বীর হঠাৎ কানের পাশে এসে কথা বলায় তেজু চমকে ওঠে। ছুরিটা আঙুলের উপর পড়ে যায়। বীর থমকে যায়, বুক কেঁপে ওঠে তারা চিহ্নিত দেখে। মনে হয় তার কারণেই এমন হয়েছে। আন্ডারস্কোর ও শিখ তারা চিহ্ন চিৎকার রে বলে ওঠে। সাথে সাথে তেজুর আঙুল ধরে তারা চিহ্নিত চড়ছে। তেজুর চোখে জল এসে যায় ব্যথায়। কান্না আটকে অবাক চোখে দেবদেব করে বীর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। বীর আঙুল চেপে ধরে মুখে নিতে গেলেই কিছু ভেবে নেই না। সে চায় না তেজুরানিকে অস্বস্তিতে ফেলতে। দ্বিধাহীনভাবে হাত ধরে বেসিনের দিকে নিয়ে গিয়ে টেপ ছেড়ে পানির নিচে আঙুলটা রাখে। আন্ডারস্কোর চুপচাপ পানির নিচে ধরে রাখো, আমি আসছি। বীর দ্রুত নিজের রুমে গিয়ে সেভলন নিয়ে আসে। নারী ড্রয়িং রুমে বসে থাকা শাহজাদ অবাক হয়ে তাকায়। বীর কখন কিচেনে গিয়েছিল বুঝতে পারে না, এখন আবার সেভলন নিয়ে যাচ্ছে। ভ্রুকুচকে ভাবে কিছু একটা আছে, তারপর নিঃশব্দে পিছন পিছন যায়। আন্ডারস্কোর তেজুরানি দেখি হাত দে। তেজু তাকায়। জোরে জোরে নিঃশ্বাস ফেলেছে বীর ভাই দৌড়ানোর কারণে। হাতের মাঝে সেভলন, মাঝে মাঝে তেজুর নিজেকে ভাগ্যবতী মনে হয় এই মানুষটার জন্য। কেউ একজন আছে যে তার জন্য হবে, কেউ একজন আছে যে তার স্টোপায় আঙুলটা এগিয়ে দেয়। সে জানে না বললেও শুনবে না। বীর আঙ্গুলটা হাতের মাঝে নিয়ে সেভলন তলায় নিয়ে হাতে লাগাতেই তেজু ব্যাগ থাতর শব্দ করে ওঠে। বীরও সহায় চোখে তাকায় টকা মর ধরে। এই বুঝি চোখ ফেটে জল গড়াবে। তেজুর দিকে তাকিয়ে আস্তে আস্তে ফ্লো দিয়ে জায়গাটা পরিষ্কার করে। তেজু কি বলবে ভেবে পাচ্ছে না, মনের মাঝে প্রশ্ন জাগে ব্যাগ থাকি সে পেয়েছে নাকি বীর ভাই। বীর হাতে ওষুধ লাগিয়েছে। নুকতা একার পাশ থেকে ছোট চেয়ারটা এনে তেজুর দিকে দেয়। আন্ডারস্কোর চুপচাপ এখানে বসে থাকবি। আমাকে বলবি কি কি করতে হবে আমি করব। একদম বাহাদুরি করবি না, আমাকেও মানা করবি না। আন্ডারস্কোর কিন্তু বীর ভাই বড় মা দেখলে কি হবে ভাবতে পারছেন? আপনি ছেলে মানুষ, রান্নার কি বুঝবেন? আন্ডারস্কোর তেজুরানি আমি সব রান্না জানি, নো টেনশন, কেউ দেখবে না, ড্রয়িং রুমে সবাই বিজি। তুই বসে বসে হুকুম কর, আমি করছি। কথাটা বলে বীর অর্ধেকে রাখা কাঁচামরিচ টাকা তারপর টমেটো পেঁয়াজ টতে নিলে বিপত্তি বাজে চোখজো লচেওর, কিন্তু প্রকাশ করে না, হাসি মুখে তেজুর দিকে তাকায়। তেজু কান্নাভরা চোখে তাকিয়ে থাকে। তেজু বুঝেছে বীর ভাই তাকে ভালোবাসে দাঁড়ি। এই ভালোবাসো আকার শুধুমাত্র বোন বলে না, কিন্তু সে তো অসহায়। এই মানুষটাকে সে কখনো ভালোবাসতে পারবে না, তার ফিলিংস আসে না, নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। বীরের চোখে জল, তাও হাসি মুখে পেঁয়াজ কাছে। আন্ডারস্কোর বীর ভাই পাশ থেকো। একার এমন আকুল কণ্ঠে নিজের নাম শুনে তাকায়। চোখ দিয়ে জল গড়াচ্ছে তেজুর। আন্ডারস্কোর আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বীর ভাই। বীর কিছু বুঝতে পারে না কি কারণে তেজুরানি নিজেকে ক্ষমা করতে পারবে না। ভ্রুকুচকে কে রাখা সবকিছু বাটিতে রাখতে রাখতে বলে। আন্ডারস্কোর আগে চোখের পানি বন্ধ কর, তারপর কথা বল। তেজু টকা মরে কান্না আটকায়। বলার মত কিছু পায় না, কিভাবে বলবে? সে বীর ভাইকে ভালোবাসতে না পারার অপরাধে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। কিছু বলার সাধ্যও নেই, বাসুক না মানুষটা নিজের মতো করে। তার ভালোবাসার উপর প্রশ্ন তোলার মতো সাহস তেজুর হয়নি। এই জীবনে কেউ যদি মা বাবার পরে তাকে নিরস্বার্থভাবে ভালোবাসে তাহলে একার শুরুতে এই মানুষটার নাম উঠবে। তার ভালোবাসা পবিত্র, কিভাবে আঙুল তুলবে এই ভালোবাসায়? আজ পর্যন্ত খারাপ ভাবে কখনো স্পর্শ করেনি, খারাপ দৃষ্টিতে তাকায়নি, উল্টা খারাপ দৃষ্টি থেকে তাকে প্রতিনিয়ত রক্ষা করে গেছে। তেজু কথাটা ঘুরিয়ে দেয়। আন্ডারস্কোর কিছু না, এমনি বলছি। আপনার তো বোন আসছে আজকে, আপনি খুশি না? অবশ্য খুশি হবেন কিভাবে, আপনার তো ভাই মারা গেছে। বীর গম্ভীর মুখে বলে। আন্ডারস্কোর অনেক খুশি। মুহিদের মা যাওয়া হেও আমার কোনো খারাপ লাগা নেই। ওর মতো মানুষ চলে যাওয়াই ভালো, যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। অনেক মেয়ের জীবন শেষ করেছে, আজ আমি খুশি ওর মৃত্যুতে। আর ডাবল খুশি রোদ আসছে। পর মুহূর্তে বীর করে বলে। আন্ডারস্কোর আজ থেকে অন্তত আমার তেজুরানিকে আর ওর খারাপ দৃষ্টি সহ্য করতে হবে না। আন্ডারস্কোর তোর ফুলবানুর পরাধিমা গেছে, সাথে তোর নতুন একটা সঙ্গী আসছে। তুই খুশি না? তেজু মৃদু গলায় জবাব দেয়। আন্ডারস্কোর আপনার মতো আমারও একই অনুভূতি হচ্ছে। বীর হাসে চামচে করে নুডলস নিয়ে ফ্লো দিতে দিতে তেজুর মুখের সামনে ধরে। মুখের সামনে খাবার ধরায় তেজুর অস্বস্তি লাগে। আস্তে ধীরে মুখে দেয়। মুখে নিয়ে তেজু চোখ বন্ধ করে ফেলে। বীর ভয় হচ্ছে, অনেক আশা নিয়ে তার তেজুরানির দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। বীর ভয় পায়, ভালো লাগলো তো। তেজু হঠাৎ বলে ওঠে। আন্ডারস্কোর ওয়াও ভাইয়া,
এক কথায় অসাধারণ। উফ, কি সুস্বাদু, আমাকে আরেকটু দাও না। বীর স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখে হাসি ফোটে, ছটফট করে পুরো এক বাটি নুডলস তুলে নিয়ে আবার যত্ন সহকারে খাওয়াতে থাকে। তেজু প্রথমে অস্বস্তি পেলেও ধীরে ধীরে উপভোগ করতে শুরু করে। কিচেন একার আড়াল থেকে শেহজাদ সব দেখছে। তার সন্দেহটা সত্যি, বীর তেজুকে ভালোবাসে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসে। তেজু আর বীর দৌড়ে বেরিয়ে আসে। সামনে দেখে এক মেয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। বোনকে দেখে বীর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে, আন্ডারস্কোর কেমন আছিস বনু? রোদ বাকিয়ে উত্তর দেয়, আন্ডারস্কোর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। বীর ভ্রু কুঁচকে যায়। এটা আবার কেমন জবাব? ফিসফিস করে জিজ্ঞেস করে, আন্ডারস্কোর কিছু হয়েছে? রোদ মুচকি হেসে বলে, আন্ডারস্কোর না ভাইয়া, অনেক খুশি কিন্তু ভীষণ টায়ার্ড। আন্ডারস্কোর মুহিদের জন্য। আন্ডারস্কোর এমন মানুষদের জন্য মন খারাপ হয় না, বরং খুশি, ওর জন্যই তো আজ বাংলাদেশ আসতে পারলাম। বীর মৃদু হাসে, যা, নত বোন এমনই বলবে। রোদ বয়সে ছোট হলেও বোন কম, বেস্ট ফ্রেন্ড বেশি, সবকিছু জানে, ইভেন তেজুর ব্যাপারও। ঠিক কেউ ভেতরে ঢোকে। আন্ডারস্কোর দরজায় দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ সাইড। রোদ চেনা কণ্ঠ শুনে তাকায়, বিস্ময়ে চোখ বড় বড় করে। অরণ্যও অবাক, সে বোঝে না রোদ এখানে কেন, তাও এদের বাড়িতে। রোদের বুকের ভেতর ভয় জমে ওঠে।